সে অদ্ভুত দরজা অতিক্রম করার আগে ঘাড় কাত করে এক নজর দরজাটার দিকে তীক্ষ্ণ নজর বুলায়, অতঃপর আবারও সামনের দিকে পা বাড়ায়। এখন প্রায় জায়গাটা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। অন্যথায় হলে আলো ছাড়া এক পা সামনে এগোনো মুশকিল হয়ে যেত, কিন্তু মাফিয়াটা দিব্যি এগিয়ে যাচ্ছে। তার তীক্ষ্ণতায় চোখের সামনে সব স্পষ্ট। অন্ধকারে তার বাদামি মণি জ্বলজ্বল করছে, মুখ তার বরাবরই গম্ভীর। রানী যে রুমে আটকা পড়েছে, জিদ্দাত সে রুম অতিক্রম করে চলে যাচ্ছিল, তবে হঠাৎ করে আচমকা দাঁড়িয়ে যায় এবং দু কদম পিছিয়ে দরজার সমান সমান এসে দাঁড়ায়। দৃষ্টি তার নিচের দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা আটকেছে বোধ হয়। সেটাতে দৃষ্টি স্থির রেখে এক হাঁটু ভেঙে বসে। দরজার কোনায় এক টুকরো কাপড় আটকে আছে, সেটাই এত অন্ধকারে মাঝে চিলের ন্যায় নজরে এসেছে দ্রুত গতিতে হাঁটা সত্ত্বেও। জিদ্দাত কাপড়ের টুকরোটা এক টানে হাতে তুলে নেয় এবং সেটা মুখের সামনে নিয়ে ভুরু উঁচিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। অতঃপর আচমকা সেটাকে নিয়ে ঠেকায় নাকের আস্তরে। মুহূর্তের মধ্যে উঁচিয়ে রাখা ভ্রু সোজা হয়ে আসে এবং নিমিষে চোখটার বন্ধ হয়ে যায়। ফুটে ওঠে ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম বাঁক। জোরে জোরে শ্বাস নেওয়ার মাঝে অনুভব করছে তার সব থেকে প্রিয় ঘ্রাণ। এটাই তো সেই মাতাল করা স্মেল, যেটা তাকে অ্যালকোহলের থেকেও বেশি মাতাল করতে সক্ষম হয়। ড্রাগসের মতো প্রতিদিন নিতে হয়, তা না হলে নিজেকে কেমন পাগল পাগল মনে হয়, মস্তিষ্ক লণ্ডভণ্ড করে তোলে। সে নিঃশ্বাস নেওয়ার মাঝেই হঠাৎ তার মাথায় নড়ে ওঠে বিবির প্রাণের আশঙ্কায়। এক ঝটকায় সূচের ঝলকের ন্যায় চোখ মেলে তাকায়। নাক থেকে টুকরো কাপড়টা সরিয়ে সামনে দরজার দিকে দৃষ্টি স্থির করে। কিছু একটা মনে হতে এক লাফে উঠে দাঁড়ায়। দরজার বুকে হাত রেখে ধাক্কা দেয়, এতে করে কোনো লাভ হয় না। জিদ্দাত দ্রুত হাত নামিয়ে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে দরজার সাইডে পাসওয়ার্ড টাইপ করে, এতেও দরজা খুলে না। আনলিমিটেড ভাবে লক হয়ে গিয়েছে। সে রেগে দরজার বুকে ঘুষি মেরে দাঁত চাপতে তার মুখ দিয়ে বের হয়ে আসে, Oh shit. What happened to this again? পরক্ষণে চোয়াল শক্ত হয়ে আসে, মুখের পেশিগুলো টান টান, শিরাগুলো স্পষ্ট হয়ে উঠছে, চোখে জমে ওঠে অগ্নিদৃষ্টি। অকারণ নয়, তবে কারণটাও স্পষ্ট নয়। রাগটা তার হঠাৎই বিস্ফোরিত হয়েছে, ভেতরে জমে থাকা অজানা উত্তেজনার ফলাফল। এক ঝটকায় দরজায় আরেকটা ঘুষি মারল সে। স্টিলের মতো শব্দের প্রতিধ্বনিত হয়ে করিডোর জুড়ে ছড়িয়ে পড়ে, তবে তাতে তার রাগ একটুও প্রশমিত হয় না। চোখ মুখ তীব্র কঠোর করে দৌড়ে সামনে এগিয়ে যায়। পায়ের গতি ছিল স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। কিছুটা পথ অতিক্রম করে হঠাৎ একপাশে থাকা একটি রুমে প্রবেশ করে। ভেতরে ছড়িয়ে আছে নানান ধরনের লোহার অগোছালো সরঞ্জাম। এগুলো তৈরি করা হয়েছে তার কাজে ত্রুটিতে ব্যবহারের জন্য, প্রদর্শনের জন্য নয়। এক সেকেন্ডও নষ্ট না করে দ্রুত নিচের শার্ট খুলতে খুলতে এগোলে সেদিকে। অপ্রয়োজনীয়ভাবে শার্টটা পুরোপুরি খুলে ছুঁড়ে ফেলে এগিয়ে গিয়ে 1.5 হাত লম্বা মোটা এক লোহার স্টিক তুলে নিল হাতে। আঙুলগুলো শক্ত করে জড়িয়ে ধরতে ঠান্ডা স্পর্শ ভেতরের উত্তাপকে আরো উস্কে দিল। সে দৌড়ে বের হয়ে আসলো, দাঁত পিষতে পিষতে। রাগে চোয়ালের পেশি স্পষ্ট কাঁপছে। দরজার সামনে এসে এক পা সামান্য পেছনে, অন্য পা সামনে রেখে শরীরের ভর সঠিকভাবে স্থাপন করে হাতের লোহার স্টিকটা দৃঢ়ভাবে ধরে দৃষ্টিটা স্থির করে দরজার উপর দাঁত খিঁচে সমস্ত শক্তি সঞ্চয় করে আঘাত হানে দরজার লক বরাবর। পুরুষালী বলের একাগ্র শক্তিতে সে দরজায় আঘাত হানছে। প্রতিটি বাড়ি নিছক আঘাত নয়, বরং সংকুচিত ক্রোধের নির্গমন। লোহার স্টিকটা সেকেন্ডে সেকেন্ডে এসে ধাতব পৃষ্ঠে আছড়ে পড়ছে। সেই সংঘর্ষের প্রতিধ্বনি সরুপথের ভেতর গর্জে উঠছে অবদমিত শব্দে। এই আঘাতের তীব্রতা অন্য কারোর জন্য ক্লান্তিকর, এমনকি অসহনীয় হয়ে উঠত, তবে মাফিয়াটার জন্য সামান্যতম। প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে তার চোখে মুখে অগ্নি তীব্র উজ্জ্বল হয়ে উঠছে। পেশিগুলো স্ফীত, শিরা ফুলে উঠেছে। শরীরে শক্তির বাহক, নিয়ন্ত্রিত হিংস্রতার এক জীবন্ত অবয়ব।
দরজাটা সাধারণ নয়, ফ্রিজার রুমের জন্য নির্মিত, বহুগুণ শক্তপোক্ত। তার গঠন এমনভাবে প্রলেপিত যে একে ভাঙা মানে প্রায় অসম্ভবকে চ্যালেঞ্জ করা। আঘাতগুলোতে তা কেঁপে উঠছে, তবে ভাঙছে না। অটল প্রতিরোধ গড়ে তুলেছে নিজের অস্তিত্বে। তারপরও জাবরার থামছে না, এমনকি হয়রানও হচ্ছে না। তার বলিষ্ঠ শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, তেলের মতো মসৃণ। চিকচিক করা সেই ঘাম বুক থেকে কাঁধ, কাঁধ থেকে বাহু বেয়ে ফোঁটা ফোঁটা নেমে আসছে। ঘাড় পর্যন্ত ছড়িয়ে থাকা চুলগুলো ভিজে উঠেছে নোনা পানিতে। ইতিমধ্যে সামনের চুল থেকে ঘামের ফোঁটা চুয়ে পড়ছে কপাল বেয়ে। শেষবারের মতো সে লোহার স্টিকটা মাথার উপর তুলে ধরে। শরীর টান টান হয়ে প্রতিটা শিরা ফেটে বেরিয়ে আসার মতো স্পষ্ট হয়। জোরে গর্জে ওঠে, দরজার মাঝ বরাবর সমস্ত শক্তি দিয়ে আঘাত হানে। এবার লক ভেঙে দরজার পাল্লা দুপাশে সরে যায়। সে দাঁত চেপে হাত থেকে লোহার স্টিকটা দূরে ছুঁড়ে ফেলে ভেতরে প্রবেশ করে। রানী রুমে কারো উপস্থিতি টের পেয়ে নিভু নিভু হয়ে আসা ভরা চোখে দরজার দিকে তাকায়। চোখ টেনে সামনের মানুষটাকে ক্লিয়ার দেখার প্রয়াস চালায়। চোখের সামনে স্পষ্ট হতে মৃত্যু যন্ত্রণার কঠিন সম্মুখীনে আজ আর ভয় পেল না। ঠান্ডায় বটে আসা শুকনো ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। শরীর তার বড্ড কাহিল। বন্ধ দরজা খোলা না অবধি নিথর হতে বেশি সময় লাগতো না। কাঁপা কাঁপা হাত উঁচিয়ে জিদ্দাতের নিকট বাড়িয়ে দেয়। অদ্ভুত, সে কি কাছে ডাকছে? হয়তো ডাকছে। জমের মতো ভয় পাওয়া লোকটাকেও আজ নিজ ইচ্ছায় কাছে আসতে বলছে। তবে মেয়েটা কি ভুলে বসেছে নিষ্ঠুর মানবের মনে মায়া নেই? জিদ্দাত রানীর এই বেহাল দশা ঘাড় কাত করে গম্ভীর মুখে অটুট থেকে পর্যবেক্ষণ করতে করতে পা বাড়ায় সামনের দিকে। হঠাৎ ছোট কাচের টুকরো তার পায়ে গেঁথে যেতে তার পা স্থির হয়ে যায়। তবে মুখের ভাবভঙ্গি একটু নড়চড় হয় না। দৃষ্টি সামনে থেকে নিচে তাক করে অতঃপর ফ্লোরে কাচের ছোট ছোট টুকরোর সাথে ধোঁয়া উড়োহিত অদ্ভুত তরল জিনিসটাকে ছড়িয়ে পড়ে থাকতে দেখে মাথায় যেন আগুন ধাউ ধাউ করে ওঠে। চোখ মুখ আগের তুলনায় দ্বিগুণ কঠিন হয়ে আসে। এক হাঁটু ভেঙে বসে পায়ের তালু থেকে এক টানে কাঁচ বের করে দূরে ছিটকে ফেলে রানীর দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে। চোখ দিয়েই যেন তাকে ধ্বংস করে দেবে এমন ভয়ঙ্কর চাহনিতে রানীর নেতিয়ে পড়া শরীর এক দফা কেঁপে ওঠে। জিদ্দাত রানীর দিকে দৃষ্টি স্থির রেখে আচমকা অট্টহাসিতে মেতে ওঠে। এই হাসি এতগুলো মরদেহের মাঝে অদ্ভুত এক তীরন্দাজ সৃষ্টি করছে, যার ধ্বনিতে কলিজায় কম্পন সৃষ্টি করতে সক্ষম। জিদ্দাত হঠাৎ হাসি বন্ধ করে তাকায়। চোখ মুখ আগের মতো গম্ভীরে পরিণত হয় এবং নিজের কনিষ্ঠতম আঙুল নিয়ে আচমকা সেই ধোঁয়া উড়োহিত কেমিক্যালে চুবিয়ে দেয়। সাথে সাথে আঙুলে আগুন ধরে গিয়ে যেটুকু কেমিক্যালে চুবানো ছিল, ওইটুকু জায়গা ঝলসে কয়লার থেকেও কালো বর্ণ ধারণ করে। রানী দুর্বল শরীরে অবাক নয়নে তাকায়। ভাবা যায় এটা যদি তার শরীরের উপরে পড়তো তাহলে কি অবস্থা হতো। কিন্তু মাফিয়াটা নিজের আঙুল চুবিয়ে কি বুঝাতে চাইছে? পরিণত কেমন হতো তার সামান্যতম ইঙ্গিত? জিদ্দাত শয়তানি হাসল এবং উঠে এসে রানীর সামনে পুনরায় হাঁটু ভেঙে বসল। অতঃপর এক হাতে রানীর থুতি উঁচু করে মুখের দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, ইস বেবি, আপনার সাহসের তারিফ না করলে নয়। রানী ছেড়ে ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। মাফিয়াটার এই শান্ত সুর মনে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। মাফিয়াটা শান্ত মানে ভয়ঙ্কর কিছু ঘটার পূর্বাভাস। রানী আহত শরীরে নীল মণিযুক্ত আখির সাদা অংশ ভর্তি নোনা জলে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে স্বামী নামক হৃদয়হীন মানুষটির দিকে। মূলত তার এই অসহায় চাহনিতে যদি পাষাণ অন্তরে একটু মায়া হয় সে আশায়। জিদ্দাত নিজের চোখ গভীরে নেয়, ঘাড়টা হালকা বাঁকিয়ে রানীর চোখের দিকে কতক্ষণ শান্তভাবে জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে থাকার মাঝে হঠাৎ চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে হাসতে হাসতে শান্ত কণ্ঠে বলে, আবারও সে একই চাহনি বেবি, কেন এইভাবে তাকান? পরপর রানীর দিকে দৃষ্টি স্থির করে আচমকা মুখের সামনে মুখ নিয়ে শক্ত করে গাল চেপে ধরে। দাঁত খিচিয়ে চিবিয়ে চিবিয়ে বলে,
আহম্মক নারী। এতে করে পাষাণের মন একদমই গলবে না। কত বড় কলিজা! এখানে এসছেন? পরপর ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে ও, নো প্রবলেম। জেব্রার কলিজার সাইজ ছোট করতে জানে। বলে রানীর চুল অনুসরণ করে উপরে লাশের দিকে তাকায়। তার চোখে স্পষ্ট অগ্নিগিরির দাবানল। দুহাত গাল থেকে ছাড়ানোর চেষ্টা করছে রানী। শরীরে তার বিন্দুমাত্র শক্তি নেই। জাবরার এভাবে গাল চেপে ধারায় সে তীব্র ব্যথা পাচ্ছে। চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ছে। জিদ্দাত দাঁত কটমট করে উঠল। এই আহম্মক পান্তি, একবারের জন্য মনে হয়নি কত বড় দূষর দেখাতে যাচ্ছিলেন? রানী কাঁপা কাঁপা ভাঙা কণ্ঠে অনেক কষ্টে বলে। আমার খুব কষ্ট হচ্ছে। সে আবারও মুহূর্তে শান্ত হয়ে যায়। তাকে বোঝা বড় মুশকিল। রানীর দিকে ঝুঁকে মুখের উপর থেকে ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে অদ্ভুত হাসে। নাকের ডগা সুই সুই। স্বল্প জায়গা মিটিয়ে কিছুটা হিস হিসিয়ে বলে। কষ্ট হচ্ছে? রানী মাথা নাড়ায়। জিদ্দার চুলগুলো কানের পিঠে পুরোপুরি গুজে দেওয়া শেষ করে কণ্ঠে অদ্ভুত কিছু মিশিয়ে রহস্যময়ভাবে জানায়। হোক, একটু পরে আরো বেশি কষ্ট হবে মাই ডিয়ার সো সুইট ক্যান্ডি। রানী চমকালো। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসলো। মুখ ফুটে কিছু বলার আগে জিদ্দাত তাকে সহ নিয়ে এক টানে দাঁড় করিয়ে দেয়। পেছন থাকা লাশের বক্ষের উপর থেকে আরেক টানে চুল ছাড়িয়ে নেয়। রানী মাথার দু সাইড চেপে ধরে যন্ত্রণায় মা বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। জিদ্দাত এভাবে তার চুল অর্ধেক ছিঁড়েই ফেলেছে। সে মরদেহর বক্ষের সাথে লেগে থাকা প্রতিটা ছেঁড়া চুল একটা একটা করে দাঁত কটমট করতে করতে তুলে নিজের পকেটে পুরে নেয়। একটি ক্ষুদ্র কেশও বাদ রাখেনি। সবগুলো তুলেছে লাশের বক্ষ থেকে। জিদ্দাত রানীকে এক হাতে শক্ত করে চেপে টানতে টানতে রুম থেকে বের হয়ে আসে। রাগে তার পুরো শরীর দিয়ে ধোঁয়া উঠছে। রানী হাঁটতে পারছে না। মেয়েটার ভীষণ কষ্ট হচ্ছে। শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় হাঁটু কাঁপছে। সাথে তার খুব ভয় কাজ করছে। মাফিয়াটা তাকে কি শাস্তি দেবে কে জানে। কত বড় ভুল করে বসেছে সে নিজেও জানে না। অন্ধকার পথে এভাবে টেনে হিঁচড়ে নেওয়ার ফলে বারবার হোঁচট খাচ্ছে। কান্না করতে করতে গলা দিয়ে আর রাও আসছে না তার। অবশেষে পুরো পথ অতিক্রম করে দরজার সামনে সে জিদ্দাত রানীকে রুমের ভেতরে সজোরে ধাক্কা মারে। রানী ছিটকে গিয়ে ফ্লোরের উপর পড়ে গণকেশগুলো ছড়িয়ে যায় পিঠের আশপাশ। নাকের বাঁশি ফেটে এক ফোঁটা রক্ত বের হয়ে আসে। মাথা উঁচিয়ে তুলতে রক্তটা টপ করে ফ্লোরে পড়তে নিলে মাফিয়াটা এসে তার হাতে পেতে দেয়, যার ফলে রক্তটা তার হাতের তালুতে পড়ে। অপর হাতে রানীকে টেনে দাঁড় করায়। রানী শক্তি দিয়ে না দাঁড়াতে পেরে পড়ে যেতে নিলে জিদ্দাত নিজের সঙ্গে চেপে ধরে এবং হাতের তালুতে রাখা রক্তটা জিদ্দাত জিভ দিয়ে চেটে মুখের ভেতরে নিয়ে গিলে ফেলে। রানী ঝাপসা চোখে দেখে, তবে সে প্রায় শক্তিহীন। জিদ্দাত এক হাতে রানীর চুল পেঁচিয়ে টেনে নিয়ে আসে সাইড ডেস্কের সামনে। তাতে খুব ব্যথা পায়, তবে মুখ দিয়ে আওয়াজ করার শক্তিটুকুও নেই। জিদ্দাত ড্রয়ার খুলে সেখান থেকে খুব ধারালো একটা কেচি বের করে। পাষাণের আসল মতি এবার রানীর সামনে একদম পরিষ্কার। মানে বুঝতে দেরি হলো না। মেয়েটার গলায় যেন এক অদৃশ্য শক্তি উদয় হলো। চোখে মুখে বাঘিনীর ছাপ স্পষ্ট। ইতিমধ্যে নীল আখির সাদা অংশ আগুন লাল। দু হাতে মাফিয়াটার বক্ষে রেখে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে তাকে কিছুটা দূরে সরিয়ে দিল। জিদ্দাতে দুপা পিছিয়ে আসে এবং আরো পেছাতে গিয়েও দাঁড়িয়ে যায়। রানী পরপর জিদ্দাতের বুকে হাত সজোরে আছড়ে রেখে আবারও ধাক্কা মারে। জিদ্দাত আরো দু কদম পিছিয়ে যায়। রানী রক্তচক্ষু করে জিদ্দাতের দিকে তাকিয়ে তর্জনী তাক করে ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল। খবরদার মিস্টার জাবরার খান জিদাত, আমার চুল কেড়ে নেওয়ার দুঃসাহস দেখাবেন না। এটাতে আপনার কোনো অধিকার নেই। রানীর কথায় জাবরার শব্দ করেই হাসল। ঘাড়টা হালকা কাত করে দু আঙুলের ফাঁকে কেচি ঢুকিয়ে ঘোরাতে ঘোরাতে রানীর দিকে এগোয়। অতঃপর গা ছাড়া ভাব নিয়ে বাঁকা হেসে বলে। মিসেস, জিদ্দাত কখনো অধিকার নিয়ে কিছু করে না, ছিনিয়ে নিয়ে তার কাজ চালায়, যে কখনো অধিকার বোধের কাতারই পড়ে না। পরপর নাটকীয় ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে জানায়। পাওয়ার বলে পাওয়ার।
বলতে বলতে একদম রানীর মুখের সামনে এসে দাঁড়ায়, ঝুঁকে যায় মুখের সামনে, ফু দিয়ে ছোট চুল সরিয়ে বেশ আস্তে করে বলে। আই হোপ বুঝতে পেরেছেন বিবেচন। রানীর আগে গিজগিজ করে ওঠে, চটে গিয়ে আবারও দুহাতে ধাক্কা দিয়ে বসে। তবে এবার জিদ্দাতকে এক চুলও নড়াতে পারে না, বরং জিদ্দাত তাকে ঘুরিয়ে নিজের সামনে নিয়ে এসে পিছন থেকে শক্ত করে চেপে ধরে কানের কাছে মুখে রেখে দাঁত পিষতে পিষতে বলে। আমার জিনিস মানে আমারই। কি করে ভাবলেন বেবি 12 হাতে স্পর্শ করে জিনিস জিদ্দাত রাখবে? কথাটা বলে রানীকে জোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে চিৎকার দিয়ে গর্জে উঠল। তবে কান খুলে শুনে রাখুন, চন্দ্র সূর্যের নিচে আপনাকে স্পর্শ করা বায়ু ঝড় বৃষ্টি হতে শুরু করে প্রকৃতি বুকে থাকা প্রতিটা জিনিসকে ঘৃণা করে। এইটুকু বলে ডেস্কের উপরে রাখা সব এক হাতে সিটকে ফেলে ফের গর্জে উঠল। আই হেট এভরিথিং দ্যাট টাচেস ইউ হিয়ার। রানী সিটকে কিছুটা দূরে ফ্লোরে দুহাত চেপে হাঁটু ভেঙে পড়েছে, পায়ে খুব ব্যথা পায়। তবে মাফিয়াটার কথা শুনে কলিজা কেঁপে ওঠে। শত চেষ্টা করলেও চুলগুলো আর রক্ষা পাবে না। শব্দ করে কেঁদে উঠল। সে শরীরে অসহ্যকর যন্ত্রণা, নিজের শখের জিনিস হারিয়ে ফেলার ভয়, সব মিলিয়ে বুক ফেটে যাচ্ছে। এখন সে কিছুই করতে পারবে না। কান্নার মাঝে জিদ্দাত এসে চুল পেঁচিয়ে দাঁড় করিয়ে টানতে টানতে রুম থেকে বের হয়ে সোজা ছাদের দিকে নিয়ে যেতে থাকে। যন্ত্রণায় আশেপাশে লক্ষ্য করার মতো হিতাহিত জ্ঞান নেই। দুহাতে জিদ্দাতে হাত থেকে নিজের চুল ছাড়াতে ব্যস্ত। চোখ দিয়ে অনবরত পানি পড়তে পড়তে প্রায় শুকিয়ে এসেছে। এখন শুধু কুকড়ানোর আওয়াজ ছাড়া কিছুই বের হচ্ছে না। রানীকে সোজা ছাদের মাঝ বরাবর নিয়ে এসে দাঁড় করালো জিদ্দাত। এখন প্রায় রাত 12টা নাগাদ। তবে বাইরে জ্যোৎস্না ভরপুর, সবকিছু স্পষ্ট। চাঁদ মাথার উপরে গোল আকারে উঁকি দিয়ে আছে, হাজার হাজার তারা জ্বলজ্বল করছে। রানী শেষবারের মতো হাত জোড় করে অনুরোধ সুরে কাঁদতে কাঁদতে বলে। প্লিজ, আপনি এমন করবেন না। আমার শখের চুল মাথা থেকে কেড়ে নেবেন না, একটু দয়া করুন। শেষের কথাটা বলে স্বামীর পায়ে ঝাঁপিয়ে পড়ে, দু হাতে জাপটে ধরে কাঁদতে শুরু করে এবং বারবার চুলগুলো না কাটার অনুরোধে লুটিয়ে পড়ে। এই অসহায় কণ্ঠ সুর মাফিয়াটার কানে পৌঁছেছে কিনা সন্দেহ আছে। রাগে তার সিনা টান টান, চোয়াল শক্ত হয়ে এসেছে, চোখে মুখে শুধু আগুনের লাভা ফুটছে। মেজাজ তার হিংস্র বাঘের ন্যায়। একটানে রানীকে দাঁড় করিয়ে নিজের বক্ষের সাথে চেপে ধরল, অপর হাতে চুলের মুঠি শক্ত করে পিছিয়ে নিল। রানী খুব করে বুঝতে পারছে চুল কেটে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু চিৎকার করে যদি রক্ষা পাওয়া যেত তাহলে সে একের পর এক চিৎকার করত। হায় আফসোস, তাতেও তো কোনো লাভ হবে না। চোখ বন্ধ করে নিল, মনে মনে এক বুক কষ্ট সোপে আওড়ালো। আমার চুলের দাবি আমি কোনোদিনও ছাড়বো না, মিস্টার জাবরার খান জিদাত, কোনোদিনও না। কথাটা আওড়ানোর মাঝে বন্ধ আখিতে একধারে জল গড়াতে শুরু করে। সে জল গলায় চুইয়ে মাফিয়ার বক্ষে পড়েছে। জিদ্দাত সেটাকে তোয়াক্কা না করে কেচি চুলের ভাঁজে রেখে আকাশের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ে। আজ এই মুহূর্তে হাজার হাজার নক্ষত্রের নিচে দাঁড়িয়ে চাঁদকে সাক্ষী রেখে ঝরিয়ে দিলাম আমার শত শত অপবিত্র সাইয়ারাকে। কথা শেষ হতে দেরি, চুলের ভাঁজে ধরে রাখা কেচি দু আঙুলে চাপতে দেরি হলো না। মুহূর্তের মধ্যে ঝড় ঝড় করে ঝরে রেশমি চুল নিচে পড়ল। এই নিস্তব্ধ রাতের কোমল বাতাসের ব্যাগ ঠেলে যেন দ্রুত গতিতে ছুটল। অসহায় নারীর সাথে চারিদিকে শূন্যতায় খা খা করে উঠল। উজ্জ্বল আলোয় জলজল করতে থাকা চাঁদ অমাবস্যার মতো নিমিষেই দুদিক দিয়ে আসা ঘন আধারে তলিয়ে পড়ে। প্রতিটা নক্ষত্রের আলো নিভে আধারে ডুবে যায়। চাঁদ কি বুঝতে পেরেছে এই পাষাণ লোকের কাণ্ড? হয়েছে কি এতে অসন্তুষ্ট? অথবা কারো নির্দিষ্ট ছায়ারা অপবিত্র বলে উৎসর্গ করে দেওয়ার পরিপূর্ণ ইঙ্গিত? এক নির্মম বলিদানের কারণে কঠোর হয়ে আসার সংকেত? রানী ঠোঁট চেপে ধরে জোরে একটা নিঃশ্বাস নিল। শ্বাস বন্ধ হয়ে আসছে, বুক ফেটে দুভাগ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো কেউ দেখছে না। নীরবে পুড়ছে অন্তর, শরীরের সব শক্তি বিলীন হয়ে যাচ্ছে, পা দুটো প্রায় অচল হয়ে এসেছে।
চোখের পাতা একদম লেগে এসেছে। সবকিছু মিলিয়ে মেয়েটা সমস্ত ভর ছেড়ে দিল জিদ্দাতের বক্ষে। জিদ্দাত রানীকে পাজা কোলে তুলে ছাদ থেকে নেমে আসে। রাগ তার এক চুল পরিমাণও কমেনি, বরং আগের তুলনায় আরো দ্বিগুণ বেড়ে গেছে। চোখগুলো তখনও আগুন রক্ত লাল, দাঁতে দাঁত চেপে আছে, পুরো শরীর গিজগিজ করছে। অতিরিক্ত রাগের কারণে ঘামের গরম পানি পিঠ থেকে গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে তার সামনে যদি ভুল করেও চলে আসে, তাহলে নির্ঘাত নির্মম এক মৃত্যুদণ্ড উপহার পাবে। টাইম স্কিপ। মাঝরাতে ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করে ছট ফটাচ্ছে, কাতর কণ্ঠে বারবার বিড়বিড় করে বলছে, আমার চুল, আমার আমার চুল কাটবেন না, দয়া করুন। এভাবে বলতে বলতে কিছুক্ষণের মধ্যে হঠাৎ চোখ মেলে তাকায়। চোখের সামনে অন্ধকার, কিছুই স্পষ্ট নয়। ঘুটঘুটে কালো সিলিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। কতক্ষণ চেয়ে থাকে সেটা তার সম্পূর্ণ অজানা। আমার চুল, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। উপরের দিকে দৃষ্টি রেখে কাতরাতে কাতরাতে বলতে বলতে চোখ বুজে আসে। মুহূর্তে আবারও ঘুমের রাজ্যে তলিয়ে যায়। গুড্ডু মুখ কালো করে দুহাত বুকে গুজে রেখে বেডের এক কোণায় বসে আছে। মিতু হাতে ব্রেকফাস্ট নিয়ে গুড্ডুর রুমে দরজার সামনে এসে দাঁড়ায়। গুড্ডুকে এভাবে বসে থাকতে দেখে হতাশের নিঃশ্বাস ছাড়ে। ভেতরে যাওয়ার সাহস হয়ে উঠছে না। কি করে হবে গুড্ডুর মুখোমুখি, যেখানে এত বড় মিথ্যা আশা দিয়েছে? তারপরেও সাহস করে রুমে প্রবেশ করে টেবিলের উপরে প্লেটটা রাখে। গুড্ডুর পাশে দাঁড়িয়ে আস্তে করে বলে, গুড্ডু ভাই আমার। সাথে সাথে চিকন কণ্ঠে বাচ্চা ছেলেটা চেঁচিয়ে উঠল, আমি তো মিথ্যাবাদী ভাই হতেই পারি না, নেভার এভার। এইটুকু বলে থেমে পরপর ফের ভরপুর অভিমান নিয়ে চেঁচায়, তুমি জেঠিমার মতো মিথ্যা বলেছ। তোমরা সকলে এই সকলেই মিথ্যাবাদী। বাচ্চা ছেলেটার অভিমানী কণ্ঠে বলা কথাটা মিতুর বুকে তীরের মতো গিয়ে বিঁধল। কিন্তু কি করবে, মিথ্যা বলা ছাড়া কোনো উপায় ছিল না। তার ভাই এইটুকুনি বাচ্চা কতটা জেদ ধরে বসে আছে। গুড্ডুর কথা মাথায় না নিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে শান্ত গলায় বলে, আচ্ছা যা, আমি মিথ্যাবাদী মেনে নিলাম, তবে রানী বৌদিকে খুঁজে পেতে হলে তো নিজেকে স্ট্রং হতে হবে, তাই না? পরপর মাথায় হাত বুলিয়ে দৃঢ় কণ্ঠে বলে, তুই যদি না খেয়ে অসুস্থ হয়ে পড়িস, তাহলে রানী বৌদিকে খুঁজতে যাবে কি শুনি? গুড্ডু মাথা উঁচিয়ে চাইল মিতুর মুখ পানে। কয়েক সেকেন্ড চুপ থেকে শান্ত হয়ে উত্তর দিল, কেন আমি যাব রানীকে খুঁজতে? তাহলে আগে খেতে হবে, তারপর শক্তি করে আমরা দুজন মিলে স্কুল থেকে ফেরার পথে খুঁজতে যাব, কেমন? গুড্ডু আরেকটু এগিয়ে বোনের মুখোমুখি হয়ে বসল এবং চিন্তিত স্বরে মুখ ফুলিয়ে বলল, কিন্তু স্কুল শেষে আমাদের সাথে তো কতগুলো গার্ড থাকবে, তাদের ফাঁকি দিয়ে আমরা কি করে রানীকে খুঁজব? মিতু হেসে গুড্ডুর মুখে খাবার তুলে দিতে দিতে বলল, চিন্তার কোনো কারণ নেই, আমরা গার্ডদের সহ নিয়ে খুঁজব। গুড্ডু মাথা নাড়িয়ে মুখে খাবার তুলে নিল। ফুল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার বাইরের দিকে স্থির। এক ধ্যানে কি যেন ভাবতে মগ্ন। আর কি বা হবে? হয়তো জিশানের কথা ভাবছে। রানী নিখোঁজ হওয়ার পর থেকে সেও তো নিখোঁজ। বিষয়টি কাকতালীয়, কোনোভাবেই ঠেকছে না তার কাছে। একবার মামি মায়ের কাছে গিয়ে জানতে চেয়েছিল, তখন সোহানা বেগম জানিয়েছেন তিনিও নাকি জানেন না জিশান কোথায়। এমনকি তাকে ফোন করলেও পাওয়া যায়নি, সুইচ অফ দেখাচ্ছে। শ্যামলা বর্ণের মেয়েটার মনে এসবের উদাস। তার ক্ষণে ক্ষণে মাথায় দুশ্চিন্তা হানা দিচ্ছে। জিশান আর রানী একে অপরের সাথে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে নেই তো? দুজন নিখোঁজ মানে কি তারা এখন একসঙ্গে আছে? এই নানান ধরনের উল্টা পাল্টা চিন্তা রানী আর জিশানকে নিয়ে করাতে মগ্ন সে। তার গলা দিয়েও ঠিকমতো খাবার নামছে না। এক দুদিন নয়, আজ 16টা দিন কেটে গিয়েছে। চোখের পাতা সে এক করতে পারেনি। প্রতিটা রাত নিদ্রাহীন কেটেছে বললেই চলে। কি করে ঘুমাবে সে? আঁখি জোড়া বুঝলে তো হারিয়ে ফেলার ভয় মাথায় জুড়ে বসে। মাঝে মাঝে না মেয়েটার নিজের প্রতি অনেক বেশি রাগ হয়, সাথে
খানিকটা আফসোস এসে ভিড় করে সর্বাঙ্গে। কেন সে তাকে ঈশ্বর কালো বানালেন? একটু সুন্দর বানালেও পারতেন, তাতে প্রিয় মানুষের চোখে অন্ততপক্ষে বাঁচত। এসব ভাবতে ভাবতে ঘন পাপড়ি নড়ে উঠতে গড়িয়ে পড়ে চোখের মলিন চিকচিকে কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু। টাইম স্কিপ। মাথায় মায়াময় আলতো হাতের স্পর্শ পেয়ে গভীর ঘুম হালকা হয়ে আসলো। ধীরে ধীরে চোখ টেনে মেলে কতক্ষণ উপর দিকে তাকিয়ে থেকে ঘুমের রেশটা কাটিয়ে নিল সে। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতে চেনা পরিচিত মুখখানা ভেসে উঠল। শরীরে তার কোনো রকম তাল নেই, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের মতো শাশুড়ির দিকে। দীর্ঘ সময় নিয়ে তাকিয়ে থেকে হঠাৎ ঠোঁট চেপে ফুপিয়ে উঠল। পর মুহূর্তে মাথার বালিশে স্থির রাখতে পারল। শরীরের টানে উঠে বসে শাশুড়িকে জাপটে ধরে শব্দ করে কেঁদে উঠল। সোহানা বেগম ঠোঁট চেপে ধরলেন। ওনারও চোখের কোণে পানি চিকচিক করেছে। পিছন দিকে রানীর চুলগুলো ঘাড় থেকে কিছুটা নিচ পর্যন্ত ঝুলছে, যা দেখে বুক বারবার স্যাঁতস্যাঁত করে উঠছে। কি বলে সান্ত্বনা দেবেন উনি? বলার ভাষা যে হারিয়ে ফেলেছেন। রানী কাঁদতে কাঁদতে হঠাৎ নীরব হয়ে যায়। শাশুড়িকে ছেড়ে সোজা হয়ে বসে বিড়বিড় করে বলল, আমার চুল ওখানে পড়ে আছে। বলতে বলতে সে দ্রুত বেড থেকে নেমে সোজা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সোহানা বেগম ভয় পেয়ে গেলেন তাতে। তিনিও তখন রানীর পিছনে ছুটলেন। রানী আশপাশ কোনো দিকে খেয়াল না করে ছাদের দিকে দৌড়ে গেল। গত দুদিন আগের রাতে শুধু পথটাই মনে ছিল তার। ছাদে এসে ঠিক সে জায়গাটায় এসে দাঁড়ালো যেখানে তার চুল কেটে দিয়েছিল, কিন্তু আফসোস সেখানে চুল থাকার দূরের কথা, ক্ষুদ্র কেশের চিহ্নও নেই। রোদ মাথার উপর আগুনের মতো উত্তাপ ছড়াচ্ছে। ছাদ ছিল বিশাল, কয়েক বিঘা জমি জুড়ে কিংবা তার থেকেও বেশি। তবে সাধারণের তুলনায় রেলিং ছিল দেওয়ালের থেকে উঁচু। ভর দুপুরে পুরো ছাদ শূন্যতায় খা খা করছে। তার সঙ্গে অসহায় নারীর যন্ত্রণায় বুক হাহাকার করে উঠল। হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল মসৃণ ঢালের উত্তপ্ত ছাদে। পাগলের মতো চিৎকার করে নিজের চুল খুঁজতে শুরু করে দিল। দুদিন আগে পাষাণের মতো প্রতিটা চুল ছিঁড়েছে তার। কেড়ে নিয়েছে পায়ের পাতা সুই সুই রেশমি কেশ। সে আকুল গলায় বারবার বলছে, এখানেই তো ছিল তার চুল, তাহলে এখন কোথায়? সোহানা বেগম ছাদের দরজায় এসে দাঁড়িয়ে যান। শাড়ির আঁচল টেনে মুখ চেপে ধরেন। ইস, মেয়েটা চুল হারিয়ে পাগল প্রায়। বুক তো ওনারও ছিদ্র হয়ে যাচ্ছে। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ছুটে এসে রানীকে তুলে সেখান থেকে টেনে নিয়ে আসতে চাইলেন। তবে রানী যেতে নারাজ। যদি যেতে হয় তাহলে তার চুল সঙ্গে করে নিয়ে যাবে। এমন পাগলামো করো না মা, রুমে চলো আমার সঙ্গে। রানী মাথা নাড়িয়ে হাত জোর করে ছাড়ানোর চেষ্টা করে অমত জানিয়ে চেঁচায়, কোথাও যাব না, কোথাও না। আমার চুল চাই মানে চাই, ব্যাস। রোদে তাপে ইতিমধ্যে তার ফর্সা শরীর লালচে বর্ণ ধারণ করেছে। উপর থেকে রক্তিম আভা ফুটে উঠেছে স্পষ্ট। সারা শরীরে পাগলাম এবং গরমের ফলে ঘামে চিপচিপে হয়ে এসেছে। তারপরেও রানীর পাগলামো যেন ধীরে ধীরে বেড়েই চলছে। সোহানা বেগম এবার না পেরে রানীর গালে বসিয়ে দিলেন থাপ্পড়। মুহূর্তে রানী শান্ত হয়ে দাঁড়ায়। চোখে এসে ভিড় করে এক সমুদ্র নোনা জল। বেদিশা রমণীর অস্বাভাবিক কাণ্ড থামানোর জন্য আর অন্য কোনো পথ খুঁজে পেলেন না তিনি। তবে এই মুহূর্তে নিজের শক্ত থাকার চেষ্টা করে ধমকের সুরে চেঁচিয়ে শুধালেন, চুলই তো হারিয়েছো, সন্তান তো আর নয়। এমন ভাবে ভেঙে পড়েছো যেন চুল নয়, সন্তানকে হারিয়ে ফেলেছো। সিংহের রানী সিংহাসনী হুংকারের সাথে তেজ দেখিয়ে দাঁড়িয়ে থাকবে। দেখো পৃথিবী কত নিষ্ঠুর। আগামী দিনের সূচনায় মায়াময়ী হয় নয়, নিজেকে তৈরি করো এক অন্য রূপে। তুমি নিঃস্ব, অথচ তোমার তেজ, তোমার আস্থা, তোমার দাপটে ওরা জানবে তুমি পরিপূর্ণ। এই কঠিন কথার প্যাঁচ কি মেয়েটার মাথায় গেঁথেছে? হয়তোবা গেঁথেছে, তবে এই উপদেশ ওনার ছেলের ক্ষেত্রে দিয়েছেন বলে তো মনে হয় না।
মলিন মুখে শাশুড়ির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কোথাও তিনি নিজের রক্তের অংশকে এড়িয়ে যাচ্ছেন না। নিঃস্ব তো ওনার ছেলেই করে দিচ্ছে, সেটা কি চোখে বাজছে না? বোকা নারী, আদৌ কি জ্ঞানমূলক কথার মানে বুঝে উঠতে পেরেছে? মনে তো হয় না, তবে মনে হবার মতো পরিস্থিতিও নেই। সোহানা রানীর হাত টেনে সিঁড়ির দিকে নিয়ে যেতে যেতে ফের শক্ত কণ্ঠে বলেন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখতে হয়, ভেঙে পড়লে চলে না। সোহানা বেগম রানীকে নিয়ে রুমে এসে সোজা ওয়াশরুমের দিকে গেলেন। তাকে দাঁড় করিয়ে পুরো শরীরের মগ দ্বারা কুসুম গরম পানি ঢেলে দিলেন। রানী নিশ্চুপ, সে শুধু রোবটের মতো দাঁড়িয়ে আছে। সোহানা খুব সাবধানের সহিত রানীকে ফ্রেশ করিয়ে নীল রঙের একটি সুতি থ্রি পিস পরিয়ে রুমে নিয়ে আসেন। ভেজা চুল ভালো করে টাওয়েল দিয়ে মুছে দিলেন। চিরুনি হাতে নিয়ে চুলের দিকে তাকাতে ওনার বুক কেমন চিনচিন করে উঠল। ফ্লোর ছুঁই ছুঁই, চুলগুলো আজ ঘাড়ের কিছুটা নিচে বিরাজ করছে, যা খোপা করা হয়ে উঠবে অত্যন্ত মুশকিল। সোহানা বেগম চাপা ভারী নিঃশ্বাস ছাড়েন। আলতো হাতে চুলে চিরুনি করে কাঁটা দিয়ে আটকে দেন। রানী বেডের কোণে চুপচাপ হয়ে বসে আছে, তার মুখের ভাবভঙ্গি উদাস। সোহানা বেগম খাবারের প্লেট হাতে নিয়ে নীরব ছন্দে রানীর পাশে বসেন। তিনি খুব অবাক হলেন রানীর মুখে খাবার দিতে গিয়ে। মেয়েটা কোনো প্রকার বাধা সৃষ্টি করল না, সোজা খাবার মুখে তুলে নিল। তবে এটা ভেবে খুশি হলেন, যাক, রানী স্বাভাবিক আছে। রানী খাচ্ছে তো ঠিকই, কিন্তু সে কিছু একটা এক ধ্যানে ভাবতে মগ্ন। সোহানা রানীকে সম্পূর্ণ খাওয়ানো শেষ করে উঠে দাঁড়ালেন। উদ্দেশ্য রুম থেকে বের হয়ে যাবেন, তাই দরজার দিকে ধীরে পা বাড়াতে চাইলেন। দাঁড়ান আম্মা। রুক্ষ সূক্ষ্ম কণ্ঠ শুনে সামনে এগিয়ে রাখা পা পিছিয়ে নিয়ে এসে ঘুরে তাকালেন এবং বেশ নরম স্বরে প্রশ্ন করলেন, কিছু লাগবে তোমার? কি প্রয়োজন বলো, আমি এনে দিচ্ছি। রানী প্রত্যুত্তরে কিছুই বলল না। চুপটি করে বেড থেকে নেমে শাশুড়ির মুখোমুখি এসে দাঁড়ালো। সোহানা ঠিক বুঝে উঠতে পারলেন না রানীর মতি। গালে এক হাত রেখে একই ভঙ্গিতে প্রশ্ন করেন, কি হয়েছে, খারাপ লাগছে তোমার? রানী মাথা নাড়িয়ে না বলে। সোহানার এক হাত টেনে তাড়াহুড়ো করে ব্যাকুল গলায় বলে, আপনার কাছে আমার একটা আবদার আছে। তিনি মুখ ফুটে কিছু বলতে নেবেন তার আগেই রানী ওনার পায়ে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে মানা করবেন না। সোহানা বিস্মিত হলেন। নুয়ে রানীকে টেনে তুলে দুহাত আগলে নিয়ে অপ্রত্যাশিত কণ্ঠে বললেন, এইভাবে পায়ে কেন ধরেছো? কি এমন আবদার যার জন্য পায়ে ঝাঁপিয়ে পড়েছো? সে হেঁচকি তুলতে তুলতে বলল, মানা করবেন না তো? সোহানা বিচলিত হয়ে বলেন, এই প্রথম আবদার করবে, তাই পূর্ণ করার চেষ্টা করব। কি আবদার সেটা তো বলো। রানী প্রস্তুতি চালিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বাড়ি যেতে চাই আম্মা। সোহানা রানীর পিঠে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে হালকা হেসে জবাবে জানান, হ্যাঁ, ভালো কথা। আগে একটু সুস্থ হও, তারপর যেও। রানী মুহূর্তে চেঁচালো, এই বাড়িতে নয় আম্মা, আমার বাড়িতে। সোহানা অবিশ্বাস্যের চোখে তাকালেন। মুহূর্তে আগলে রাখা হাত আলগা হয়ে আসলো। রানীর থেকে দু কদম পিছিয়ে গেলেন তিনি। বুঝতে পারল সোহানা বেগম তাকে প্রত্যাখ্যান করছেন। রানী আবারও এগিয়ে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু সোহানা বেগম পিছিয়ে আসলেন। যা দেখে সে ঠোঁট চেপে নিজেকে সামলে কান্না গলায় বলল, এভাবে কেন প্রত্যাখ্যান করছেন মা? এমন আবদার করো যা আমি হাসি মুখে পূরণ করে দিতে পারবো। এমন আবদার করো না যেটা আমার সাধ্যের বাহিরে। মুখ ফিরে অন্যদিকে চেয়ে বলেন সোহানা বেগম। রানী অস্থির হয়ে দুহাত জোড় করে, আপনি চাইলে পারবেন আম্মা, এইভাবে আমাকে ফিরিয়ে দিবেন না। আমার খুব কষ্ট হচ্ছে, একটু তো আমাকে বোঝার চেষ্টা করুন। সোহানা রানীর দিকে তাকান। মেয়েটার কষ্ট তো তিনিও দেখতে পাচ্ছেন, কিন্তু কি করবেন? ওনার হাত পা অদৃশ্য শীতল দ্বারা বাধা, চাইলেও যে এই কঠিন আবদার পূরণ করা সম্ভব না।
যদি তিনি এই মুহূর্তে রানীকে বাড়ি যেতে সাহায্য করেন তাহলে ওনার ছেলে ধ্বংস করে দেবে এখানকার সব। মুখ ফিরিয়ে নিলেন। কোনো রকম উত্তর না দিয়ে দরজার বাইরে পা রাখতে নিলে পেছন থেকে রানী আবারও পা শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এমন করবেন না, সইতে পারছি না যে। সোহানা ঠোঁট চেপে ধরলেন। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। না চাইতেও জোর করে পা ছাড়িয়ে বের হয়ে যান তিনি, এবং বাহির থেকে দরজা বন্ধ করে দিতে রানী ফ্লোরে হাত আঁচড়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আপনি আপনার ছেলের মতো পাশান, একটু দয়া হয় না? এভাবে তিলে তিলে না মেরে তার থেকে ভালো একেবারে মেরে ফেলুন আমায়। সোহানা বেগম দরজায় হেলান দিয়ে আঁচলে মুখ গুজলেন। রানীর কথাটা তীরের মতো কলিজার এপার ওপার ভেদ করেছে। না পেরে কোনো রকম নিজেকে সামলে এক কঠিন সিদ্ধান্ত নিলেন এবং নীরবে সে স্থান ত্যাগ করেন। রানী দরজায় দুহাত রেখে মাথা ঠেকালো। কাচের ন্যায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া বিষাদময় অন্তর নিয়ে বিসর্জন দিতে থাকলো অশ্রুবিন্দু। মন আজ মানছে না, শুধু হাহাকার করছে। দম বন্ধ হয়ে আসছে এই চার দেওয়ালে। সে মুক্ত হতে চায় এই অভিশপ্ত জীবন থেকে। তার আগের দিনগুলোতে ফিরে যেতে চায়। নির্মম বন্দিনী জীবন থেকে বের হতে চায়। এভাবে কি বেঁচে থাকা যায়? দিন ফুরলে একটু শান্তির প্রয়োজন, আর সে শান্তি হতে বঞ্চিত। প্রতিনিয়ত তাকে অত্যাচারিত হতে হয় স্বামী নামক পাষাণ লোকের কাছে। এই কোন পাপের শাস্তি খোদা তাকে এভাবে দিচ্ছেন? স্বামী নামক কালো অন্তরের মানুষটি ঠিকই তার কালো দাপটে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। মাঝখানে সে আটকা পড়ে আছে মানুষের তৈরি দালানের চার দেওয়ালে। এই যে ভারী অন্যায়। মা বাবা খোঁজ নেই তার কাছে দীর্ঘ 7 মাস। তারও হয়তো পাগল পাগল হয়ে আছেন। মেয়েটা এসব ভেবে খুব করে অশ্রু ঝরাচ্ছে। অভিমানে ভাঙা মন টইটুম্বুর। দিন শেষে সকলেই মুখ ফিরিয়ে নেয়। যেমন আজ মায়ের মতো শাশুড়ি নিল। চিৎকার করে কাঁদতে পারছে না, অথচ সে চিৎকার দিচ্ছে নীরবে। তার মন ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে নিঃশব্দে। আফসোস, এই আওয়াজ শোনার সঙ্গী কেউ নেই। ল্যাপটপে মুখ গুজে আছে জাবরার, হাতে ভেপিং টানছে সে সব সময়ের মতো অস্বাভাবিকভাবে ধোঁয়া উড়িয়ে। তার সাথে গোপন রাজ্যের প্রতিটি সাইট সে নিখুঁতভাবে চেক দিচ্ছে। তার অপর পাশে সোহানা বেগম বসে আছেন, হাতে খুব ধারালো একটি ছুরি, যা দ্বারা চপিং বোর্ডের উপর গাজর কুচি কুচি করে কাটছেন। টেবিলের এক সাইডে প্লেটে রাখা লেটুস পাতা, তার পাশাপাশি শশা কুচানো, যা তিনি এতক্ষণ বসে বসে কুচিয়েছেন। মনে তাহার অনেক কিছু দলা পেকে আসছে। সাহস না কুলালেও দ্রুত জুগিয়ে নিলেন। এই মুহূর্তে যত অস্বাভাবিকভাবে কথা বলবেন ছেলের ইঞ্জিনিয়ারিং মাথায়, তত হিসেব মিলে যাবে। তাই তিনি এক হাতে গাজরের শেষ অংশ চেপে অপর হাতে কাটতে কাটতে সব সময়ের মতো স্বাভাবিক কণ্ঠে বলেন, রাতটা আজ আমি এখানেই থাকবো। জাবরারের হাত চলা থামে, তবে ল্যাপটপে দৃষ্টি স্থির রয়। চোখ খাদে নামে, তার ভুরু উঁচিয়ে নিয়েছে শোনার সাথে সাথে। সোহানা না তাকিয়ে বুঝেন পরিস্থিতি কেমন, তবে তিনিও নজর স্থির রাখেন। নিজের কাজে অটুট থেকে ফের একই ভঙ্গিতে বলেন, শরীরটা বেশি ভালো লাগছে না, সে তো কাল সকালে আবারও আসতেই হবে, সেই জন্য ভাবলাম আজ না যাই। জিদ্দাত শুধু জিভ দিয়ে গাল ঠেলল। বিষয়টি মাথায় সেটা করল না তেমন কিছু না বলেই ফের নিজের কাজে ফোকাস করল। রাত প্রায় 1টা নাগাদ। সোহানা বেগম হাতে ছোট কাপড়ের অংশ এবং একটি ব্যাগ নিয়ে রুম থেকে নিঃশব্দে বের হলেন এবং দ্রুত ভঙ্গিতে তিনি রানীর রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। আস্তে করে দরজার লক খুলে ভেতরে প্রবেশ করেন তিনি। মধ্যরাতে রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার। সোহানা বেগম তীব্র অন্ধকারে ডানে বায়ের অবস্থা ঠিক করে বুঝতে পারছেন না। তবে তিনি সামনে পা বাড়াতে নিলে কিছু একটা সাথে হালকা হোঁচট খেয়ে পড়তে পড়তেও নিজেকে সামলে দাঁড়ান। তিনি ভুরু কুঁচকালেন, সাথে বিড়বিড় করে আওড়ালেন, এখানে আবার কি? কোনো রকম সেটা ডিঙিয়ে পার হয়ে যান এবং খুঁজি খুঁজি রুমের লাইট অন করেন তিনি। ভাবশীলন ভঙ্গিতে বেডে তাকাতে আকস্মিক চমকালেন।
বেডে রানী নেই। ব্যাগটা বেডে রাখলেন। চিন্তায় ওনার কিছুটা শ্বাসরোধ হয়, কপালে ঘাম ছুটে যায়। পুরো রুমে নজর বুলান, রানী নেই। কোথায় গিয়েছে? চিন্তা ঝাঁক বেঁধে বসলো মাথায়। দৌড়ে গেলেন অসমের সামনে। দরজা ঠেলে ভেতর থেকে তাকালেন, সেখানে নেই। ওনার মাথায় যেন এবার ভাঁজ পড়ল। ভয়ে হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। চিন্তিত মুখ করে পেছন ফিরতে দরজার সামনে পড়ে থাকা রানীকে দেখে দেহে প্রাণ ফিরে পেলেন। দরজা দিয়ে প্রথম ঢোকার সময় রানী ওনার পায়ে লেগেছিল। সেখানে কেন শুয়ে আছে? সেই সময় যে মেয়েটাকে এভাবে রেখে গেলেন, ঠিক এভাবেই আছে। মেয়েটা কি জায়গা থেকে একটু নড়েনি? ভাবতেই কেমন বুকটা স্যাঁত করে উঠল। নিজেকে কোনোরকম সামলে রানীর কাছে গিয়ে পাশে বসেন। মুখের কি বেহাল দশা হয়ে আছে। কান্না করে যে এই হাল করছে তা স্পষ্ট। কাঁদতে কাঁদতে বোধহয় এখানে ঘুমিয়ে পড়েছে। তিনি মায়াভরা মুখশ্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক হাত গালে আলতো করে রাখেন এবং আস্তে করে ডাকেন, রানী, এই রানী উঠো। এভাবে কয়েকবার ডাক দিতে রানীর চোখ মুখ কপাল সব একসঙ্গে কুঁচকে তাকালো। ঘুমের ভারী রেশ কাটতে খানিকটা সময় লাগলো তার, তবে কোনো প্রকার কথা বলল না। সোহানা বেগমের সাথে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। সোহানা খুব করে বুঝতে পারছেন মেয়েটার মনে বড্ড অভিমান জমেছে ওনার প্রতি। তিনি ক্ষীণ হাসলেন, অতপর গলার স্বর মাঝামাঝি রেখে উদাস হওয়ার ভান ধরে বলেন, আমি আরো কই ভাবলাম বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিব, এখন তো দেখছি পাজি মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছে না। রানীর চোখ খানিকটা বড় হয়ে গেল যখন বুঝতে পারল সোহানা বেগমের কথা। তখন খুশি হয়ে এক লাফে উঠে বসে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, সত্যি? সোহানা বেগম হাসতে হাসতে একবার মাথা নেড়ে হ্যাঁ বলেন তো আরেকবার না। রানী বুঝতে পারেন তিনি মজা করছেন, তার মানে সত্যি। খুশিতে আত্মহারা হয়ে জাপটে ধরল শাশুড়িকে। বিশ্বাস হচ্ছে না তার। কাঁপা কাঁপা কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো সে, সত্যি আমাকে বাড়ি যেতে দিবেন আম্মা? সোহানা পিঠে হাত বুলিয়ে ছোট প্রত্যুত্তর করেন। হুম। রানী কেঁদেই দিল। এটা কোনো দুঃখের কান্না নয়, বরং আনন্দের, সাথে দীর্ঘদিনের মৃত্যু অনুভূতি, জীবিত হওয়ার উল্লাস। সোহানা বেগম খানিকটা শক্ত কণ্ঠে শুধালেন, দেখো মেয়ের কাণ্ড, কান্না থামাও বলছি। রানী শক্ত করে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে। ধন্যবাদ আম্মা, আমি আপনার এই ঋণ কোনোদিন ভুলবো না। সোহানা নীরবে হাসলেন, অতঃপর রানীকে সোজা করে ধরে বলেন, ফ্রেশ হয়ে আসো দ্রুত, আমাদের আবার বেরোতে হবে। রানী মাথা দুলিয়ে ফ্রেশ হতে চলে যায়। সোহানা বেগম ব্যাগ থেকে দুটো বোরকা এবং হিজাব বের করেন। তারপর খালি ব্যাগটায় রানীর কিছু প্রয়োজনীয় জিনিস ভরে নিলেন। তার মধ্যে সে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। সোহানা রানীকে কোনো প্রকার প্রশ্ন করার সুযোগ না দিয়ে বোরকা পরিয়ে দিলেন। রানী চুপ করে সবটা দেখল। সোহানা নিজেও বোরকা পরিধান করেছেন। সব শেষে সাথে করে নিয়ে আসা কাপড়ের অংশটুকু দিয়ে রানীর চোখ বেঁধে দিতে শুরু করেন। রানী তখন খানিকটা অপ্রস্তুত হয়ে তড়িৎ প্রশ্ন করে বসে, চোখে কাপড় কেন বাচ্ছে? এখন কোনো কথা নয়। সোহানা কাপড় বাঁধা শেষ করে তা বলেন এবং এক হাতে ব্যাগ অপর হাতে রানীকে টেনে রুম থেকে বের হয়ে যান। রানী শুধু শাশুড়ির যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে তাল মেলাচ্ছে। ভ্রুটা তার শুরুর মতোই কুঁচকানো। চোখে কাপড় থাকায় সে কোনো প্রকার আশেপাশের অবস্থান বুঝতে পারছে না। সব কিছুই কেমন শুনশান নিস্তব্ধ, কোনো শব্দ নেই। কিছুটা পথ এগিয়ে যেতে বুঝতে পারে সিঁড়ি অতিক্রম করছে।